বলছি যে ক্লাস, আমাদের এখানে পেইড ক্লাস এবং ফ্রি ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট পার্থক্য হচ্ছে আমরা কয়েকটা ক্লাস যারা পেমেন্ট করেনি তাদেরকেও দেখার সুযোগ দিচ্ছি, যাতে করে সেটার আলোকে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদের সাথে জয়েন করতে পারে। ঠিক আছে? বাট এখানে এমন না যে পেইড ক্লাস মানে আলাদা কিছু, ফ্রি ক্লাস মানে আলাদা কিছু। যারা পাচ্ছে সবাই একই জিনিস পাচ্ছে। ঠিক আছে? ওকে, এবার চলে আসেন। দাদা আমাদের নক গত দিয়েছে। ক্লাস আমাদের গত ক্লাসে 4.2 পর্যন্ত পূর্ব পর্যন্ত পড়ানো হয়েছিল। তো আজকে আমরা 4.2 থেকে স্টার্ট করব। ঠিক আছে? আর আদার্স কোনো কোশ্চেন থাকলে, টপিকের বাইরে, পড়ার বাইরে কোনো কোশ্চেন থাকলে আমরা ক্লাসের শেষের দিকে এটা নিয়ে ডিসকাস করব। আপনারা একটু কোশ্চেন গুলো মনে রাখেন বা লিখে রাখেন, যেখানেই রাখেন, আমরা এর পরবর্তীতে এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো প্রথমত হচ্ছে যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কনফারেন্সিভ ইনকাম যেটা ছিল, তো সেখানে কি কি থাকে? তো স্টেটমেন্ট ডিসপ্লেইং আইটেমস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইন এ রিপোর্টিং পিরিয়ড অ্যাজ কম্পোনেন্টস অফ প্রফিট অর লস ফর দ্য পিরিয়ড। অর্থাৎ এখানে মূলত এই জায়গায় টোটাল যে স্টেটমেন্টটা আছে, যে স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, যা কিনা আগে ইনকাম স্টেটমেন্ট নামে পরিচিত ছিল, সেখানে টোটাল কি কি ইনকাম গুলা হয়েছে এবং কি কি এক্সপেন্স গুলা হয়েছে এগুলা দেখানো হয়। তার পাশাপাশি এখানে কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে সেটা যাচাই করা হয়। দ্য রিপোর্টিং পিরিয়ড chosen will depend on the purpose for which the statement is produced। তার মানে আমি রিপোর্টিং পিরিয়ডটা চুজ করব, আমার রিপোর্টিং পিরিয়ড যে কোনো হইতে পারে। নর্মালি সেটা এই যে লিখা আছে, ইউজুয়ালি বি ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, মানে সচরাচর এটা 1 বছরের জন্য হয়ে থাকে। কিন্তু ম্যানেজমেন্ট চাইলে, ম্যানেজমেন্ট মাইন্ড ওয়ান্ট টু কিপ এ ক্লোজার আই অন কোম্পানিজ প্রফিটেবিলিটি বাই মেকিং কোয়ার্টারলি, মানে ম্যানেজমেন্ট চাইলে 4 মাস পর পর, প্রতি মাসে, তারপর হচ্ছে কি, সরি, 3 মাস পর পর, তারপর প্রতি মাসে, তারপর হচ্ছে আপনার প্রতি উইকে কিংবা ডেইলিও চাইলে স্টেটমেন্ট বানাতে পারে। তার মানে ইনকাম স্টেটমেন্ট চাইলে ডেইলিটা ডেইলিও বানানো যায়, আবার মাসিক ভিত্তিতে বানানো যায়, সাপ্তাহিক বানানো যায়, বাই উইকলি বানানো যায়, তারপর হচ্ছে কি আপনার ইয়ারলি বানানো যায়, সেমি ইয়ারলি বানানো যায়, বিভিন্নভাবে হইতে পারে। এটা ম্যানেজমেন্টের ইচ্ছা, তবে নর্মালি সেটা 1 বছরের জন্য হয়ে থাকে। The conceptual framework set out how information about the business's finance performance, অর্থাৎ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, অর্থাৎ আমি যদি বলি এক কথায়, একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জানা যায় কিসের মাধ্যমে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রেহেনসিভ ইনকাম, বা যেটা ইনকাম স্টেটমেন্ট নামে পরিচিত ছিল, সেটার মাধ্যমে। কি কি জানা যায়? ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল কি পারফরমেন্স জানা যায়। ওকে, আর আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল পজিশন জানা যায়, সেটা কিসের মাধ্যমে? ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটের মাধ্যমে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার চলে আসুন এরপরে, অর্থাৎ এই প্রফিট অ্যান্ড লস ইজ নিডেড বাই দ্য ইউজার। এবার প্রফিট আর লস সম্পর্কে ইউজারদের কেন জানার দরকার? জানার দরকার হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিটার্ন দ্যাট দ্য এন্টিটি হ্যাজ প্রডিউসড অন ইটস ইকোনমিক রিসোর্সেস। তার মানে এন্টিটি তার ইকোনমিক রিসোর্সেস এর মধ্য থেকে কি পরিমাণ রিটার্ন তারা আনতে পারবে। ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারার জন্য আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জানার দরকার। টু অ্যাসেস ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ অফ দ্য এন্টিটিস ইকোনমিক রিসোর্সেস, অর্থাৎ ম্যানেজমেন্টের উপর যে ন্যস্ত দায়িত্বটা আছে সেটা কি সে ঠিকভাবে পালন করতেছে কিনা সেটা মূল্যায়ন করা যায়। তো সেটা মূল্যায়ন করা যায় কজ আপনার যদি প্রফিট থাকে তার মানে বুঝতে হবে যে কি সে তার দায়িত্ব ঠিক মতো পালন করতেছে, আর প্রতিষ্ঠানে যদি লস হয় তার মানে বুঝতে হবে যে সে সঠিকভাবে হয়তো পালন করতে পারতেছে না। টু হেল্প প্রেডিক্ট দ্য বিজনেসেস ফিউচার রিটার্ন অন ইটস ইকোনমিক রিসোর্সেস, এবং ভবিষ্যতে আপনার ইকোনমিক রিসোর্স কেমন আসবে ওই জায়গা থেকে, বা ইকোনমিক রিসোর্স থেকে ফিউচারে কি পরিমাণ আপনার গ্রোথ হতে পারে, এই বিষয়টা প্রেডিক্ট করার ক্ষেত্রে। ধরেন কোন একটা প্রতিষ্ঠান যদি রেগুলার প্রফিটেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে সে প্রতিষ্ঠানটা অনেকদিন যাবৎ সাস্টেইন করবে। সো এটা এই জিনিসটা বোঝা যায় বা প্রেডিক্ট করা যায়। The link between the statement of financial position and the statement of profit or loss and other comprehensive income is provided by the statement of cash flow and the statement of changes in equity। তার মানে আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এবং স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে জিনিসগুলো পাওয়া যায় কোথা থেকে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর প্রফিট আর লস থেকে না? মানে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের যে ফিগার গুলা সেখান থেকেই তো কি ক্যাশ ফ্লোতে যাচ্ছে, তারপর হচ্ছে কি চেঞ্জেস ইন ইকুইটিতে যাচ্ছে, তাই না? জি। ওকে,
এর পরবর্তীতে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবার আসেন, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কোথায় বলা আছে? ISO 1 এ। ISO 1 এ বলা আছে। তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস আর সামারিজ অফ অ্যাকুমুলেটেড ইনফরমেশন। কেন অ্যাকুমুলেটেড? বলেন। আমি এগুলো কিন্তু প্রথমে একটা দুইটা ক্লাসে বলছি, তাই এখন আপনাদের উদ্দেশ্যে একটু জানতে চাই কেন অ্যাকুমুলেটেড বলা হচ্ছে এখানে। আচ্ছা, অ্যাকুমুলেটেড কাকে বলে? ধরুন আজকে আপনি আমার থেকে কিছু জিনিস জানলেন, কালকে আবার কিছু জানলেন, পরশু আবার কিছু জানলেন। এখন যদি পরশুর পরের দিন আমি আপনাকে বলি যে অ্যাকুমুলেটেড নলেজ কি, তার মানে কি গত সবগুলা 3 মিলে। দিন আপনি যা জানছেন সবগুলা মিলে না। এর মধ্যে ধরেন কিছু জিনিস আপনি বাইরে থেকেও জানলেন বা ছোটবেলা থেকে আজ অব্দি অনেক কিছু আপনি জানলেন, এর মধ্যে সবকিছুই কি ঠিক ছিল? না। না, কিছু জিনিস ঠিক ছিল, কিছু জিনিস ভুল ছিল, ঠিক কিনা? জি। এখন আপনাকে যখন এন্ড অফ দ্য ডে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এই জিনিসটা ভুল ছিল, এটাকে বাদ দিয়ে দিবেন না? জি ভাইয়া। আবার যেটা আপনার মনে হবে যে না এটা ভুল আছে এটা ঠিক আছে, ঠিকঠাক আপনি গ্রহণ করবেন না? জি ভাইয়া। হ্যাঁ। তো এই যে ঠিক ভুল যেটা সর্বশেষ বাদ দেয়া দির পরে যেটা অবশিষ্ট আপনার মাথায় আছে, ওইটাই হচ্ছে অ্যাকুমুলেটেড নলেজ। এটা কি বলে? অ্যাকুমুলেটেড নলেজ। আর এই যে অ্যাকুমুলেটেড ইনফরমেশন হচ্ছে সেটা যেটা কিনা ওই যে দানাদার একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এন্ড অফ দ্য ডে যা আছে এটা হচ্ছে অ্যাকুমুলেটেড দানাদার, ঠিক কিনা? তো একইভাবে জি। সবগুলা জায়গাতে এভাবে করে যেটা হয় ওইটা হচ্ছে অ্যাকুমুলেটেড। বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। মানে লেজার থেকে আসতে থেকে কি আপনি অ্যাকুমুলেটেড বলতেছেন? বুঝি নাই, কি বললেন আবার বলেন। মানে লেজারের ফিগার গুলো অ্যাকুমুলেটেড হয়ে আসতেছে দেখে কি? এক্স্যাক্টলি, হ্যাঁ, লেজারের ফিগার গুলোই তো অ্যাকুমুলেটেড হয়ে এখানে আসতেছে, তাই না? হ্যাঁ, আবার কিছু জিনিস যেটা লেজারে মিসিং থাকে, আমরা লেজার বিষয়টা কোত্থেকে মানে কি হয়, কোন জায়গা থেকে হয়? জার্নাল থেকে। জার্নাল থেকে হচ্ছে। তো জার্নাল থেকে লেজার হচ্ছে। এখন এমন অনেক সময় হয় না যেগুলো ট্রায়াল ব্যালেন্স করার পরে ধরা পড়ে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট হয়, হ্যাঁ। হ্যাঁ, তো এই যে এগুলো তো তাই এগুলো তো লেজারে ছিল না বা ট্রায়াল হুম, ব্যালেন্সে ছিল না, তাই না? এখন এগুলার ইম্প্যাক্ট কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসতেছে, তাই না? জি। তো দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাকুমুলেটেড ইনফরমেশন। ক্লিয়ার? জি ভাই। লেজারও অ্যাকুমুলেটেড, কিন্তু লেজারে তো একদম শেষ অব্দি সবকিছু থাকে না, অনেক কিছু মিসিং থাকে, এর পরে ঘটে। মানে লেজার কিন্তু তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট সবকিছু অ্যাকুমুলেট করে এখানে এক্স্যাক্টলি ইনফরমেশনটা সবকিছু দেয়া করে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসতেছে, তাই এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকুমুলেটেড ইনফরমেশনের সামারি। বুঝছেন? জি ভাই। ওকে। এবার হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য কোম্পানিজ উইল ইউজ অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ টু ক্যাপচার এন্ড রেকর্ড ট্রানজাকশন। এখন অনেকগুলা কোম্পানি আছে তারা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে যাতে করে তারা এই জিনিসটাকে দ্রুততর সময় করতে পারে, মানে ম্যানুয়ালের থেকে অটোমেটেড পদ্ধতিতে দ্রুত করে যেন করতে পারে। এবার আসুন ক্যাপিটাল এন্ড রেভিনিউ আইটেম। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে যে ক্যাপিটাল কোনটা, রেভিনিউ কোনটা। তো ক্যাপিটাল আইটেম হচ্ছে সেগুলা যেগুলা হচ্ছে আপনার 1 বছরের বেশি সময় যাবত যেগুলা আর রোল প্লে করে, সেগুলাকে আপনি বলবেন ক্যাপিটাল আইটেম। এবার সেটা ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার দুইটাই হইতে পারে। আর রেভিনিউটা হচ্ছে কি, যেটা 1 বছরের কম সময়ের মধ্যে করে সেটা হচ্ছে কি রেভিনিউ। এবার আমরা সোজা পড়ায় চলে আসি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার হুইচ রেজাল্ট ইন দ্য অ্যাকুইজিশন অফ নন কারেন্ট অ্যাসেট অর অ্যান ইমপ্রুভমেন্ট অর এনহ্যান্সমেন্ট অফ দ্য আর্নিং ক্যাপাসিটি। তার মানে আপনি যদি কোনো একটা কিছু নন কারেন্ট অ্যাসেট কিনেন তখন সেক্ষেত্রে সেটাও কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন ধরেন আপনি একটা বাইক কিনছেন, বাইক কিনলে বাইক কিনা কি আপনি ডেলিভারি করবেন, ডেলিভারির জন্য আপনি বাইক কিনছেন, এটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন এই বাইক কেনার পরে এই বাইকের ধরেন কথার কথা আপনার পেছনের সাইলেন্সারটা অনেক বেশি আওয়াজ করে, আর ওইটার থেকে বেশি ধোঁয়া বেরোচ্ছে, তেল কম যাচ্ছে মানে বা কিছু একটা জায়গা, আমি এগুলো একটু কম বুঝি ফাংশন, তাও জাস্ট উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে বলতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এমন কোন একটা মেশিন লাগাইছেন যেটার কারণে অল্প তেল দিয়ে বেশি দূর যাওয়া যাবে। তো এখন এটার মাধ্যমে কি হয়েছে, আপনি ইমপ্রুভমেন্ট করছেন না, তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এরপরে এরপর হচ্ছে যে এনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি। তো এনহ্যান্সমেন্ট কিভাবে হয়, ধরেন কোনো কারণে আপনি আপনার বাইক কিনছেন, কিনার পরে হঠাৎ করে কি হয়েছে, বাইকের চাক্কাটা লিক হয়েছে। এখানে দুইটা পদ্ধতি আছে। এক, ধরেন চাক্কা মোটামুটি অনেকদিন ইউজ হয়েছে, তো এখন লিক হয়েছে। একটা পদ্ধতি হচ্ছে এটাকে সাময়িকভাবে ঠিক করা, আর একটা পদ্ধতি হচ্ছে পুরো চাকা চেঞ্জ করে ফেলা। এখন আপনি যদি সাময়িকভাবে ঠিক করেন, এটা হচ্ছে এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটিকে ঠিক রাখা, এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটিকে ঠিক রাখা, এনহ্যান্স করা না। আর আপনি যদি পুরো চাক্কা চেঞ্জ করে ফেলেন তাহলে কি হচ্ছে, এটা আরো কয়েক বছর এক্সট্রা সুবিধা দিবে না? তো এটা হচ্ছে কি এনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি করে ফেলা। ক্লিয়ার?
জি ভাইয়া। তার মানে যদি বলা হয় কোনো একটা খরচ যেটার মাধ্যমে এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি বহাল থাকে, সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেখানে কিনা এনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি হয়, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার? জি। ওকে। মানে জিনিসটা আবার একটু ওই নোয়েল ভাই একটু বলেন না দেখি। আচ্ছা, আমি বললাম এখানে যদি পরীক্ষার প্রশ্নে আর্নিং ক্যাপাসিটির মধ্যে এনহ্যান্সমেন্ট বলে, এনহ্যান্সমেন্ট মানে যেটার কারণে আপনার আর্নিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আর যদি বলে যে মানে কন্টিনিউয়ান্স অফ এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি, তাহলে হচ্ছে আর্নিং ক্যাপাসিটিটা বহাল থাকবে। একটা হচ্ছে বেড়ে যাওয়া আর একটা হচ্ছে বহাল থাকা। উদাহরণে আমি দিছি কি, আপনার একটা বাইকের ধরেন চাকাটা একটু ক্ষয় হয়ে গেছে, এরপরে এটা পাংচার হলো। পাংচার হওয়ার পরে আপনি এটাকে সাময়িকভাবে দোকানে নিয়ে গিয়ে পাংচারটাকে ঠিক করছেন। এটার মাধ্যমে কি আপনার চাকাটা আরো অনেক বছর যাবে? না, এটা আপনি সাময়িকভাবে ঠিক করছেন। তো এটাকে জি। বলা হচ্ছে কন্টিনিউয়ান্স অফ এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি। ঠিক আছে, মানে এখানে আপনি আচ্ছা আপনার মানে আর্নিং ক্যাপাসিটি যেটা ছিল এটা ঠিক রাখছেন, এটাতে বাড়াই ফেলেন না। আর আপনি যদি ওই চাকাটাকেই পরিবর্তন করে ফেলেন, তাহলে কি এটা আরো অনেক বছর বেশি সাস্টেইন করবে না? জি করবে। তো তার মানে এটা হচ্ছে যে এনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি। তো যদি এনহ্যান্সমেন্ট অফ আর্নিং ক্যাপাসিটি হয়, সেটা হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যদি সেটা কন্টিনিউয়ান্স অফ এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি হয়, তখন সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আমি কি বুঝাইতে পারছি এবার? জি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে মুখে করেন, এভাবে হাত তুলে আমি সবসময় হাত দেখতে পারি না, দ্যাটস ওয়াই বললাম। হৃদয় সাহা হাত তুলছিল তাই বললাম। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি গাড়ির জন্য চাকা কিনলাম, যেটা আমার আহ, 1 বছর বা অনেক দিন আমি ইউজ করতে পারবো, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন এটা আমি ডেপ্রিসিয়েশন কিভাবে করতে পারবো? ওইটা ওই যে যখন থেকে আপনি কিনছেন তারপরের থেকে ডেপ্রিসিয়েট করবেন। বা আপনার আমি বলি, আপনি ধরেন গাড়ির সাথে আপনি ধরেন গাড়িটা কিনছেন, গাড়ির দামের সাথে এটা অ্যাড হয়ে গেছে, তাই তো? তো যখন অ্যাড হয়েছে তারপর থেকে এটা ডেপ্রিসিয়েট হবে। তারপর থেকে আপনার গাড়ি যত বছরের ডেপ্রিসিয়েশন বাকি আছে তত বছর ধরে আপনি ডেপ্রিসিয়েট করবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বলেন। টায়ার যদি আমি এই যে সাময়িক সময়ের জন্য যদি মেরামত করি, তাহলে কি আমার ডিপ্রিসিয়েশনে কি কোনো পরিবর্তন হবে, নাকি যেরকম চলতেছে সেরকমই চলবে? না না, যদি সাময়িক সময়ের জন্য পরিবর্তন করেন, এটা তো আপনার মানে সাময়িক সময়ের জন্য মেরামত করেন, এটা তো আপনার ওই গাড়ির দামের সাথে যোগ হবে না। তো এটা তো এক্সপেন্সে চার্জ হয়ে যাবে, এটা তো ডেপ্রিসিয়েশনে আসার কোনো প্রশ্ন আসতেছে না। ডেপ্রিসিয়েশন আসবে তখন যখন ওই চাক্কাটা গাড়ির দামের সাথে গিয়ে যোগ হবে তখন। ঠিক আছে? তো তখন ওই ঠিক আছে। গাড়ির যদি এস্টিমেটেড ইউজফুল লাইফ বাড়ে, তাহলে ওইভাবে করে ডেপ্রিসিয়েট হবে। আর যদি যেহেতু এস্টিমেটেড ইউজফুল লাইফ বাড়বে, তো তার মানে ওই বাড়াটা দিয়ে ওই পরবর্তী বছরগুলোতে ওইভাবে করে ডেপ্রিসিয়েট হবে। মানে হচ্ছে ধরেন আপনার আগে ছিল 5 বছর, এখন এটার কারণে 6 বছর হয়েছে, তাহলে বাকি যতটা রিটার্ন ডাউন ভ্যালু আছে ওইটাকে 6 বছরের মধ্যে ডেপ্রিসিয়েট করবেন। মানে ওইটার প্রসপেক্টিভ ইফেক্টে 6 বছর হবে। হৃদয় সাহা। জি, জি বুঝছি। ওকে, এবার আসুন, কোথায় ছিলাম? হ্যাঁ, নন কারেন্ট অ্যাসেট আর দোজ হুইচ উইল বি কিপড ইন দ্য এন্টিটি ফর মোর দ্যান 1 ইয়ার। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে সেটা যেটা কিনা এন্টিটিতে 1 বছরের বেশি সময় ধরে থাকে, সেটাই হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে? এর পরবর্তীতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ নট চার্জড অ্যাজ অ্যান এক্সপেন্স। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এক্সপেন্স হিসেবে চার্জ করা হয় না, এটাকে অ্যাসেটের দামের সাথে যোগ করে দেখানো হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন নন কারেন্ট অ্যাসেট ইজ প্রেজেন্টেড ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেটের সাথে নন কারেন্ট অ্যাসেটে দেখানো হয়। এবার হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি? একটা হচ্ছে ইনকার্ড ফর ট্রেড পারপাস, মানে ট্রেড কাকে বলে? বিনিময়। মানে বিনিময় মানে কি? আপনি বিনিময় বললেও যদি অনেকে না বুঝে, তাহলে একদম খাস বাংলা বলে যে কেনা বেচা। ট্রেড মানে কি? কেনা বেচা। কেনা বেচা। এখন যদি শুধু বিনিময় হয়, তাহলে কিন্তু তখন তো একটা কথার কথা, আপনি কথার কথা যে উম বিনিময় বলতে তো আবেগেরও বিনিময় হইতে পারবা না, না ওইটা না, কি মানে ট্রেড? টাকার বিনিময় প্রোডাক্ট কেনা, এক্স্যাক্টলি, প্রোডাক্ট মানে বিনিময়ে বলবেন যে টাকা। কেনা বেচা। ঠিক আছে, ট্রেড বললে একদম সহজ শব্দ হচ্ছে কেনা বেচা। কেমন? আচ্ছা, এবার জি। আসেন। তো এবার হচ্ছে টু মেনটেন দা, তাহলে কেনা বেচা করলে সেটাও রেভিনিউ এক্সপেন্ডিচার হবে। আর এটা হচ্ছে টু মেনটেন দা এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটি। ওই যে প্রথমেই বুঝে আসছি, এক্সিস্টিং আর্নিং ক্যাপাসিটির মেনটেন বা কন্টিনিউয়ান্স বলছিলাম না?
জি। ওকে, এবার আসেন রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ চার্জ টু দা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অফ এ পিরিয়ড, অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার চার্জ করা হয় কোথায়? ওই পিরিয়ডের প্রফিট অর লসে, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে ইনকাম স্টেটমেন্টে আর কি, যেটাকে আগে আমরা বলতাম। দ্যাট ইট রিলেটস টু দ্য ট্রেডিং অ্যাক্টিভিটি অ্যান্ড সেলস অফ দ্য পার্টিকুলার পিরিয়ড, কারণ এখানে আপনার ট্রেডিং অ্যাক্টিভিটি এবং হচ্ছে পার্টিকুলার পিরিয়ডের সেলের সাথে এটাকে রিলেট করে। দ্যাট মিনস এটাকে পুরোপুরি এক্সপেন্স হিসেবে ওই বছরে চার্জ করে দেয়। শেষ। এবার এখানে যেগুলো আছে এগুলা খুবই, যদি আমার ক্লাসগুলা ভালো করে বুঝে থাকেন, দেখে থাকেন, তাহলে এটা আপনারা নিজেরা দেখবেন। কিছু উদাহরণ আকারে দিয়ে দিছে, যেগুলো আমি অলরেডি মুখে বলছি, এগুলো উদাহরণ আকারে কয়েকটা দিছে আর কি। এবার আসেন ক্যাপিটাল ইনকাম, প্রসিড ফ্রম দ্য সেল অফ নন কারেন্ট অ্যাসেট। তাহলে যে ইনকাম নন কারেন্ট অ্যাসেট বিক্রি করার মাধ্যমে আসে ওইটাই হচ্ছে কি ক্যাপিটাল ইনকাম। দ্য প্রফিট অর লস ফ্রম দ্য সেল অফ নন কারেন্ট অ্যাসেট আর ইনক্লুডেড ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ফর দ্য রিপোর্টিং পিরিয়ড ইন হুইচ দ্য সেলস টেক প্লেস। অর্থাৎ কোনো কারণে যদি কোনো কিছু আপনার বিক্রির মাধ্যমে আসে, তখন সেক্ষেত্রে ওই জিনিস বিক্রির মাধ্যমে যে টাকা আসতেছে ওইটা হচ্ছে কি ক্যাপিটাল ইনকাম হিসেবে আসে, যেটা কিনা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখানো হচ্ছে। এবার হচ্ছে কি রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকাম কাকে বলে? তবে ওই স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে এখানে কি এগুলা কি প্রাইম ইনকাম? ওইটা সেলস রেভিনিউর ভিতরে পড়ে? আদার ইনকাম। আদার ইনকাম, এটা হচ্ছে অন্য অ্যাডিশনাল জিনিসপত্র। এটা তো সবসময় হয় না, ঠিক আছে, আনইউজুয়াল ট্রানজাকশন এগুলো। এবার হচ্ছে রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকামে বলছে রেভিনিউ ইনকাম এই নিম্নের তিনটা জায়গা থেকে হইলে এগুলাকে রেভিনিউ ইনকামের অন্তর্গত বলে ধরে নেওয়া হয়। একটা হচ্ছে কি সেলস অফ ট্রেডিং অ্যাসেট। তো ট্রেডিং অ্যাসেট বলতে কাকে বোঝানো হয়েছে? ইনভেন্টরি। ইনভেন্টরি সেল করলে যেটা, এটাকে কি বলা হচ্ছে? রেভিনিউ ইনকাম বলা হচ্ছে। দ্য প্রভিশন অফ সার্ভিস, এটাও কি রেভিনিউ ইনকাম। আর ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভ ফ্রম দ্য বিজনেস ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা আসতেছে ইন্টারেস্ট হিসেবে অথবা ডিভিডেন্ড হিসেবে। ইন্টারেস্ট হয় কোথাও আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, এগুলো হচ্ছে কি ইন্টারেস্ট হিসেবে আসে। আর আপনি যদি কোথাও শেয়ারে ইনভেস্ট করেন তখন সেটা ডিভিডেন্ড হিসেবে আসে। এখন আমি যদি বলি এই তিনটার মধ্যে কোনটা সেলস রেভিনিউর ভিতরে পড়তেছে আর কোনটা আদার ইনকামের মধ্যে পড়তেছে, বলেন তো? ইন্টারেস্ট রিসিপ্টটা আদার ইনকামে পড়তেছে, সেলস অফ ট্রেডিং অ্যাসেটটা ইন্টারেস্ট ইনকামটা আদার ইনকাম, আর হচ্ছে প্রভিশন অফ সার্ভিস। প্রভিশন অফ সার্ভিস কিসে? সেলস এর মধ্যে। আদার সেলসের মধ্যে না, সেলস এর জন্য আচ্ছা আমি বলি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আসেন। ওকে, ধরেন আমাদের প্রতিষ্ঠান দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি পণ্য ক্রয় বিক্রয়মূলক, আর একটা হচ্ছে সেবা প্রদানকারী, তাই না? জি। এখন পণ্য ক্রয় মূলক প্রতিষ্ঠানের প্রাইম রেভিনিউ বা সেলস ইনকাম হচ্ছে দ্য সেল অফ ট্রেডিং অ্যাসেট, আর সেবামূলক প্রতিষ্ঠানের প্রাইম ইনকাম হচ্ছে দ্য প্রভিশন অফ সার্ভিস। ঠিক আছে, তাহলে এই দুইটাই হচ্ছে কি প্রাইম ইনকামের মধ্যে পড়তেছে, একটা Prime পণ্য income। ক্রয় বিক্রয়ের, একটা সেবা মূলকের। আর 3 নাম্বারটা হচ্ছে যে আদার ইনকামে পড়তেছে দুইটা ইনস্টিটিউশনের ক্ষেত্রেই। ক্লিয়ার? ঠিক আছে, জি। জি। ওকে, এবার চলে আসেন ক্যাপিটাল ট্রানজাকশন। These transactions add to the cash asset to the business and create corresponding capital or liabilities. অর্থাৎ যেই ট্রানজাকশনের মাধ্যমে হয় প্রতিষ্ঠানে ক্যাপিটাল আসে আর না হলে লাইবিলিটি ক্রিয়েট হয়, সেগুলাই ক্যাপিটাল ট্রানজাকশন। তাইলে কি, ধরেন আপনি যদি কোনো একটা কারণে ট্রানজাকশন করে সেটার মাধ্যমে প্রতিষ্ঠানে অ্যাসেট ঢুকাইছেন, কিংবা আপনি মানে শেয়ারের মানে অর্থাৎ কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করছে, মানে শেয়ারে ইনভেস্ট করছে, সো আপনার প্রতিষ্ঠানে ক্যাপিটালে টাকা ঢুকছে। তার মানে কোন ট্রানজাকশন যেটার মাধ্যমে প্রতিষ্ঠানে অ্যাসেট বাড়ুক কিংবা ক্যাপিটাল বাড়ুক কিংবা যদি লাইবিলিটিও বাড়ে, যেমন ধরেন কারো থেকে আপনি ধার নিছেন, তো ধার নেওয়ার মাধ্যমে আপনার ধরেন আপনি বন্ড ডিবেঞ্চার এগুলা বিক্রি করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে কি হয়েছে, টাকার টাকা মানে আসছে। আর্থিক আসছে অনেক বড় বেশি সময়ের জন্য, তখন সেক্ষেত্রে এগুলাই হচ্ছে কি ক্যাপিটাল ট্রানজাকশন। এবার when a loan is repaid it reduces the liability and the cash, অর্থাৎ যখন লোন পে করে দেওয়া হয়, লোন যখন নেওয়া হয় তখন হচ্ছে কি বাড়ে, অ্যাসেট বাড়ে আর লাইবিলিটি বাড়ে। আর লোন যখন পরিশোধ করে দেওয়া হয়, তো এখানে বলছে যে অ্যাসেটও কমে লাইবিলিটিও কমে। শেষ, এটা সিম্পল জিনিস, একদম 9-10 এর পড়া। এবার মানে হচ্ছে টাকা আসলেই ক্যাপিটাল ট্রানজাকশন, টাকা যে যেভাবে টাকা আসার মাধ্যমে ক্যাপিটালে হিট করতেছে ওইটাই ক্যাপিটাল অথবা লাইবিলিটিতে হিট করতেছে, ক্যাপিটাল অথবা লাইবিলিটিতে হিট করতেছে ওইগুলাই ক্যাপিটাল ট্রানজাকশন। ঠিক আছে, জি বুঝছি। আচ্ছা ওকে। কারো একজনের মন আসতেছে ভাইয়া, হোয়াই ইজ ডিস্টিংশন বিটুইন ক্যাপিটাল এন্ড রেভিনিউ আইটেমস ইম্পর্টেন্ট? কেন আপনার মানে আপনি কেন এটা ক্যাপিটাল আইটেম নাকি এটা রেভিনিউ আইটেম এটা জানা দরকার কেন? যাতে করে আপনার প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল কন্ডিশনটা বুঝতে পারেন যে এটা কি প্রফিটেবল নাকি এটা লসের দিকে যাচ্ছে।
তো ধরেন একটা কথার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি একটা পানির বোতলের কারখানা দিবেন, মানে পানির বোতলে নতুন পানি বের করবেন, ধরেন নোবেল পানি বের হইতেছে, হ্যাঁ। তো নোবেল পানি যদি বের হয়, নোবেল পানি বের হওয়ার সময় এটার একটা প্ল্যান্ট বসাইতে হবে। এখন প্ল্যান্টের দাম গেছে কয়েক কোটি টাকা। এখন পানির বোতল যখন বের হবে, আমি কি পুরা কয়েক কোটি, ধরেন এবার কয়েক কোটি টাকার পানির বোতলও বের করলাম, সেখান থেকে কি আমি কস্ট অফ সেলসে পুরা কয়েক কোটি টাকা দিয়ে প্ল্যান্ট বসাইছি সেটা বিয়োগ করে দিব? ধরেন আমি প্ল্যান্ট বসাইলাম পানির বোতল বানানোর জন্য, প্ল্যান্ট বসাইছি, সেটা দিয়ে আমি 10 বছর 20 বছর যতদিন আমার কোম্পানি চলে ততদিন পানি বের করতে পারবো। এখন ওইটার জন্য খরচ হচ্ছে 5 কোটি। কত কোটি? 5 5 কোটি। কোটি। এখন আমি 10 কোটি টাকার পানির বোতল বানাইলাম, যেটা কিনা সেল করব, মানে ধরেন সেলিং প্রাইস 10 কোটি টাকার পানির বোতল। এখন আমি কি 10 কোটি টাকার পানির বোতল মাইনাস 5 কোটি টাকা প্ল্যান্ট এটা বিয়োগ করব? না ভাইয়া। না, না, কারণ আমার তো এমন না যে এই 10 কোটি টাকা দিয়ে এই মানে 5 কোটি টাকার প্ল্যান দিয়ে 10 কোটি টাকার পানির বোতলই বের হবে, এটা তো না। আরো না। পানির বোতল বের করা বাকি আছে, তাই না? জি জি আমরা ভাইয়া। এটা দিয়ে আরো 10 বছর আগামী 5-10 বছর পানির বোতল বের করতেই পারবো, কোনো সমস্যা নাই। তো তাহলে আমি পুরো জিনিসকে কেন বাদ দিব? এটার জন্য ডেপ্রিসিয়েশন বিষয়টা আসছে, ঠিক কিনা? জি। জি জি, তো ডেপ্রিসিয়েশন কেন আসছে? যাতে করে আপনার যতটুকু রেভিনিউ হচ্ছে তার আলোকে যতটুকু আপনার খরচ হচ্ছে বলে মনে হচ্ছে অতটুকুকে বাদ দিতে পারেন, যেটাকে কিনা ম্যাচিং কনসেপ্ট বলে। কি বলে? ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট বলে। তো অ্যাজ পার ম্যাচিং কনসেপ্ট কিংবা অ্যাকর্ডিং টু ম্যাচিং কনসেপ্ট, এক্সপেন্সেস শুড বি চার্জড অ্যাকর্ডিং টু রেভিনিউ। তার মানে রেভিনিউ অনুসারে আপনার এক্সপেন্সকে চার্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি এটা একটু পরে গিয়েও পড়বো, তাও এখানে বলার যেহেতু শুরু করছি তাহলে বলে দিই। ধরেন আপনি 5 টাকা দিয়ে 5টা কলম কিনলেন। এখন 3 টাকা দিয়ে 5 টাকা করে 5টা কলম কিনলেন, আর 10 টাকা করে 3টা কলম বিক্রি করলেন। তো 10 টাকা করে 3টা কলম বিক্রি করলে কত টাকা হয়? 30 টাকা। 30 টাকা 30 টাকা। আর আপনার কস্ট অফ সেলস কত হবে তাহলে? 15 টাকা। 15 টাকা। 15 টাকা। কারণ 3টা কলম বিক্রি করছেন, তো 3টা কলমের কস্ট দিতে হবে। 5টা কলমের কস্ট হবে না। না। তো দ্যাট মিনস হচ্ছে আমার ওই মেশিন দিয়ে তো আর আমি এমন না যে 10 কোটি টাকার বোতল বানাবো, তা তো না। আমি এই মেশিন দিয়ে আরো বোতল বানাইতে পারবো। তো এই মেশিনের আপনার 10 কোটি টাকার পানির বোতল বানাইতে গিয়ে আপনার কাছে যতটুকু মেশিনের থেকে ক্ষয় হচ্ছে বলে মনে হচ্ছে শুধু ততটুকুকে বাদ দিবেন। এটার জন্য আমার ক্লাসিফিকেশন দরকার। তো ক্লাসিফিকেশন আমি যদি না করি, আমি যদি পুরাটারে ওই যে রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করে বাদ দিয়ে ফেলি, তাহলে আমার অ্যাকচুয়াল ফিগার আমি কখনোই জানতে পারবো না। ঠিক আছে? তাই আমাকে অবশ্যই জানতে হবে যে কোনটা রেভিনিউ কোনটা ক্যাপিটাল। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না, এগুলো আপনারা দেখবেন, এগুলা সব 9-10 পড়া দিছে। 9-10 পড়া মানে কি, আমি যা বলছি এগুলো এখানে দিছে, ঠিক আছে? এবার আসেন, বলছে কি ম্যাচিং কনসেপ্ট যে বললেন, অ্যাকর্ডিং টু ম্যাচিং কনসেপ্ট ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে যে দ্য কস্ট অফ এনিথিং শুড বি চার্জ এগেইনস্ট দ্য রেভিনিউ। লাইক রেভিনিউ যতটুকু করবেন তার আলোকে যতটুকু কস্ট হয় সেটাকেই চার্জ করবেন, এক্সট্রা কোনো কিছু চার্জ করবেন না। ঠিক আছে? তো আমি বললাম যে 5টা কলম আমি কিনছি, বিক্রি তো করছি 3টা কলম। তো তাইলে আমি 3টা কলম বিক্রি করলে 3টা কলমের কস্টকে আমি চার্জ করব, 5টা কলমের কস্টকে কেন চার্জ করব? বুঝছেন? আমি মানে যেহেতু 30 টাকায় বিক্রি করছি 3টা কলম, তো আমি 3টা কলম কিনছি 15 টাকা দিয়ে, সো 15 টাকাকে আমি বিয়োগ করব, তাহলে আমার প্রফিট থাকবে কত? 15 টাকা। এখন আমি যদি 25 টাকাকে বিয়োগ করি, আমি কি বাকি 2টা কলমও বিক্রি করছি? আমি করছি? না, ওটা তো আমার অ্যাসেটে না। আছে, করি নাই তো। ইনভেন্টরি। ওইটা তো আমার কাছে রয়ে গেছে, তাহলে আমি কেন 5টা কলমকে বিক্রি মানে কস্ট হিসেবে বাদ দিব? তো যতটুকু আমার ইনকাম হয়েছে, যতটুকু বিক্রি করার মাধ্যমে আমার ইনকাম হয়েছে, ঠিক ততটুকুকে আমি কস্ট হিসেবে বিয়োগ করব, পুরাটার আমি কস্ট হিসেবে বিয়োগ করবো না। এটাকেই বলা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। আর ম্যাচিং কনসেপ্টেরই আরেক নাম হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দাদা, ওকে। আমার একটা প্রশ্ন, ওই যে হ্যাঁ। তাহলে ওই যে কলমগুলো যে বানায় যে রাখলাম স্টোরে, সেগুলো যে খরচ হয়েছে ওই খরচগুলো আমরা কোথায় দেখাই? না, ওই খরচটা হচ্ছে আপনার, এটা এখন আর মানে আমি বলি, আপনি যখন প্রথম কলম কিনছেন তখন কি দিছেন? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট দিলেন না? হ্যাঁ। ভালো কথা। এরপরে যে জিনিসটা আপনার খরচ মানে তো কস্ট অফ সেলস মানে
কি বলি মানে হচ্ছে কস্ট অফ সেলস এর এখানে আপনি দেখাইছিলেন প্রথমে, তাই না? পারচেস নামে তো লাগছেন কিন্তু ঢুকাইছেন তো কস্ট অফ সেল এর সাথে যোগ করছেন, তাই না? তো পরে আবার আপনি বিয়োগ করে ইনভেন্টরিতে ট্রান্সফার করে ফেলছেন না, তখন জার্নাল দিবেন বছরের শেষের দিকে ইনভেন্টরি ডেবিট কস্ট অফ সেলস ক্রেডিট। বুঝতে পারছেন? মানে কত আপনি যখন প্রথম জার্নাল আপনি যখন প্রথম পারচেস করছিলেন তখন দিবেন কস্ট অফ সেলস ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? এরপর আপনি যখন আপনার তো দুইটা জিনিস বাকি রয়ে গেছে, কস্ট অফ সেলস ডেবিট করছেন কত 25 টাকা, ক্যাশ ক্রেডিট করছেন কত 25 টাকা। এবার আপনার পরে তো পুরাটা কস্ট হয় নাই, কিছু জিনিস অবশিষ্ট রয়ে গেছে না? তো কস্ট কমাই ফেলতে হবে না তাহলে? তো এই জিনিসটা কোথায় চলে গেছে? অ্যাসেট ইনভেন্টরিতে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেটা কমাবো সেটা হুম। যত রকমের ফিনিশ গুডস হয়েছে ততটুকুই আমি ইনভেন্টরিতে ট্রান্সফার করতেছি। এক্স্যাক্টলি, মানে আমার যেটা অবিকৃত অবস্থায় রয়ে গেছে, ফিনিশড গুড হোক আর যাই হোক, যা আমার অবিকৃত অবস্থায় রয়ে গেছে তাই আমি ইয়ার ইনটেকে ইনভেন্টরিতে ট্রান্সফার করে দিচ্ছি না, তখন জার্নালটা হবে ইনভেন্টরি ডেবিট কস্ট অফ সেলস ক্রেডিট। বোঝা গেছে? ইয়েস ইয়েস। আচ্ছা, আহমেদ জুবাই কিছু জিজ্ঞেস করবেন? জি ভাইয়া, ভাইয়া কস্ট অফ সেলস নিয়ে যেহেতু কোশ্চেন করতেছেন, মানে আলোচনা করতেছেন, একটু আমার কস্ট অফ সেলস নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া একটা কনস্ট্রাকশন কোম্পানি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছে, হুম। বিল্ডিংটা এখনো কমপ্লিট হয় নাই। এখন এর পিছনে যত কস্ট অফ সেলস, এটা কি আমার হুম। কস্ট অফ সেলসেই চার্জ হবে, না এটা আমার ইনভেন্টরিতে চলে যাবে কস্ট অফ সেলস জিরো হয়ে? বিল্ডিং এর সাথে কস্ট অফ সেলস এর সম্পর্ক কিভাবে আমাকে এটা বলেন। এখন বিল্ডিং কনস্ট্রাকশনের পিছনেই তো ওটার পিছনেই তো ম্যাটেরিয়াল পারচেজ, যেমন রড, সিমেন্ট, এটা তো আমার বালু, না না, এবার এই ওরা বিল্ডিং তো অ্যাসেট না, overhead। এটা কস্ট অফ জি, সেলস কেমনে হয়? এটা তো হচ্ছে ওয়ার্কিং সেলস তো ক্যাপিটাল ওয়ার্কিং প্রগ্রেস। ঠিক আছে, এটা না তো না, ক্যাপিটাল আমি ওয়ার্ক ইন বলতেছি যে প্রোগ্রেস। এক্স্যাক্টলি। না না, আমি বলতেছি যে কোম্পানিটা হলো কনস্ট্রাকশন টাইপের, ডেভেলপার টাইপের কোম্পানি, যে আচ্ছা তারা আচ্ছা। বিল্ডিং বানায় বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এখন বিল্ডিং সেক্ষেত্রে বানায় তাদের বিক্রি করে, সেলস, ওকে। জি জি, তাদের তাহলে সেলস এর যে সিস্টেমটা, সেটার মধ্যে বিল্ডিং বানায় বিক্রি করে যাচ্ছে না কনস্ট্রাকশন কোম্পানি। আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে বলেন ওটার তাহলে। পিছনে যত হুম। সেল হবে, মানে যত কষ্ট হুম। হবে, সব তো কস্ট অফ সেলসেই যাবে। হুম। আচ্ছা এখন বলেন তারপর। আমি যদি এখন আপনার বিল্ডিংটা কোশ্চেন বলেন। কন্টিনিউ করতে আমার 4 থেকে 5 বছর লাগবে। আমার হুম। সাপোজ আমার 3 বছর লাগবে বিল্ডিংটা কমপ্লিট করতে বা অ্যাপার্টমেন্টটা কমপ্লিট করতে। এখন প্রথম বছরে আমার যে হুম। এক্সপেন্স গুলো, বিল্ডিংটা ইনকমপ্লিট আছে, আমি এখনো সেল করতে পারিনি, হুম। এই কস্ট গুলো হুম। কি আমি সিওজিএস এ চার্জ করতে পারবো, না এটা আমার সিওজিএস কে জিরো করে সম্পূর্ণ সিওজিএস আমার ইনভেন্টরিতে চলে যাবে? আচ্ছা, আমি বলি শুনেন। প্রথম কথা হইছে যে আপনার আপনি যে সিও দিয়েছে চার্জ করবেন বলতেছেন, কোনটার এগেইনস্টে চার্জ করবেন? আপনার কি বিল্ডিং এ সেল হইছে? হইছে? না। না, কোন বিল্ডিং এ তো সেলই অনগোয়িং হয় না, বিল্ডিং এখন আপনি বানাইতেছেন। তো বিল্ডিং যতক্ষণ পর্যন্ত বানাইতেছেন ততক্ষণ পর্যন্ত তো এটা সেলিং এর কোনো প্রশ্নই আসতেছে না, আর এখানে কস্ট অফ সেলস এর ভিতরে আসতেছে না। বুঝেন নাই? মানে জি, বিষয়টা হচ্ছে কিন্তু যে এটা তো এমন যে এই প্রশ্নটা তখন আসবে যখন আপনি সেল করতে যাইবেন, তখন গিয়ে, তাই না? তাহলে এটা কি করবো? এখন তাহলে আমার যে আমি বলতেছি। কনস্ট্রাকশন কস্ট গুলা, ওয়ার্ক ইন প্রোগ্রেস হুম। এখানে। তারপর কনস্ট্রাকশনের পিছনে যে ওভারহেড গুলো, এগুলো তো আমার কস্ট অফ সেলস এরই পার্ট, কিন্তু আমরা এটাকে সম্পূর্ণ ইয়ারে যতটুকু আমার এক্সপেন্স হচ্ছে, ওটাকে আমরা হুম। ক্লোজিং ইনভেন্টরি হিসেবে দেখায় দিচ্ছি। যখন আমি ফ্ল্যাটটা সেল করবো, আমার কমপ্লিট হয়ে যাবে বিল্ডিংটা, তখন এটা আমরা হুম। কস্ট অফ সেলস চার্জ করব। সিস্টেমটা কি হুম। এরকম, না আমি এটা কস্ট এইরকম অফ আমি সেলস দিয়ে বলি, বের করে দিব? না না, এখন আমি তো হচ্ছে যে কস্ট অফ সেল দিয়ে বের করতে পারবোই না। কস্ট কেন? কারণ হচ্ছে আমার তো বিল্ডিং এখনো সেল হয় নাই। তো যেহেতু বিল্ডিং সেল হয় নাই, তার মানে তো সবকিছু এখনো জমতেছে, তাই না? তো তার মানে এখনো কস্ট অফ সেলস মানে কি? কস্ট অফ সেলস মানে খরচ, অলরেডি খরচ। তো খরচ আমি তখন করব যখন আমার রেভিনিউ হবে। তো এখন তো আমার রেভিনিউই হয় নাই, হইছে? না ভাই, তাহলে এটা আমি হয় নাই কিসে তো। চার্জ করবো? বাট ভাই সম্পূর্ণ ইন ফিউচার তো ইনভেন্টরিতে এটা যাবে? রেভিনিউ হবে। হ্যাঁ, তো যখন রেভিনিউ হবে তার এগেনস্টে কস্ট অফ সেলসটাকে চার্জ করবেন। এখন কোথায় আমি যদি চার্জ? বলি, আমি কি বলছি যে খরচকে অবশ্যই ইনকামের সাথে ম্যাচ করাইতে হবে, তাই না? তো যেহেতু আপনার খরচই হয় নাই, তাহলে আপনি ওইটাকে ম্যাচ করাইবেন কেমনে ইনকামের সাথে, তাই না? তা আমরা যখন 3টা কলমের কথা আমরা বলছি, 2টা কলম রয়ে গেছে, তাইলে এটা তো ইনভেন্টরিতে গিয়ে ঢুকতেছে, ঠিক কি না? ইনভেন্টরি ওয়ার্কিং প্রগ্রেস। যখন গিয়ে এখন যদি ধরেন কথার কথা আমি 5টা কলম কিনছি, একটাও বিক্রি হয় নাই, তাহলে আমি কি যখন কিনছি তখন আমি কস্ট অফ সেলস আমি দেখাইতেছি, ফাইন। কিন্তু একটাও বিক্রি হয় নাই, তাহলে 5টা কলম কোথায় যাচ্ছে? ক্লোজিং ইনভেন্টরিতে।
ক্লোজিং ইনভেন্টরিতে যাচ্ছে, আবার পরের বছরে 1 তারিখে এটা কোথায় আসতেছে? ওপেনিং ইনভেন্টরিতে, মানে কত Opening inventory তে। চলছে, হুম। তাই না? এর পরের বছর আবার ওই বছরে বিক্রি হয় নাই, তাহলে এর পরের বছর আবার কই যাচ্ছে? ওই বছরের শেষ দিন কই যাচ্ছে? ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি এর পরের বছরে বিক্রি হয় নাই, তাহলে আবার কি হইব? পরের দিন সকালে কি আসবো? ওপেনিং ইনভেন্টরি, আবার ওপেনিং ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি তাই না? তার মানে এটা তো কস্ট অফ সেলস হিসেবে তখন চার্জ হবে যখন আমার সেল হবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? কতক্ষণ কিন্তু বলতো ভাই আমাকে এখানে একটা কোশ্চেন এটাই জাগে দেখা ভাই, আমার যে কি লেবার জাগে বলেন? কস্ট, আমার যে ওভারহেড, তো এগুলা তো লেবার এখন কস্ট, এগুলা আপনি কোথায় ওভারহেড। চার্জ করবেন? আপনি কোশ্চেন জুবাইর যদি ভাই, জাগেও আপনি জুবাইর ভাই, চার্জ করবেন কই? হ্যাঁ, জি জি, আমার যে জুবাইর ভাই, লেবার এটা কস্ট, ঠিক আমার আছে। যে ওভারহেড। আরেকটা কথা বলি, আমি জুবাইর যে কোশ্চেনটা করছে খুবই ভালো একটা কোশ্চেন করছে, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে আমাদের এখানে আমরা যতজন মানুষ দেখতেছি এর মধ্যে অধিকাংশ মানুষের মাথায় এটা গোল গোল ঘুরতে থাকবে, ঠিক কিনা? মানে এটা কিন্তু এই কোশ্চেনটা করা দরকার, মাস্ট দরকার, তবে এটা চ্যাপ্টার 10-এ গিয়ে। আবার চ্যাপ্টার ওই যে 7 নাকি 8 আছে না, যেখানে গিয়ে আমরা এগুলার একটা ক্যালকুলেশন করাই, ওইটাতে গিয়ে। কিন্তু এটা 10-এও না, এটা হচ্ছে ওই, এটা যেটা আপনি বলছেন কনস্ট্রাকশন বিল্ডিং, তারা হচ্ছে এটা বিজনেস করে, ফ্ল্যাট কিনা বেচা এগুলার কাজ করে, সো এটা চ্যাপ্টার 10-এ না, এটা এর আগে যেটাতে মনে হয় 7 নাকি 8-এ, ওই চ্যাপ্টারে গেলে, আলাদা ঠিক একটা আছে? ইনভেন্টরি চ্যাপ্টার ওটা তো বলতে, হ্যাঁ। এই যে ওইটাতেই। তো এটা হচ্ছে আমরা যখন ওইখানে যাব তখন এটা সম্পর্কে ডিটেল যখন বলবো স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে। এখন আপনি yes, যেটা বলছেন এটা ট্রু, মানে আমি আপনারে বুঝাইছি, আপনি বুঝছেন এমনি, আমি জুবাই। আর এরপরে আরো যদি এক্সট্রা কিছু বোঝার দরকার হয় আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি বলবো। আবার আমি বলবো যে এই কোশ্চেনটা একইভাবে আপনি শুধু পার্সোনালি যদি নক করেন বাকিরা বঞ্চিত হবে, তাহলে আপনি তো আমাদের সাথে আসেন না? ভাই এই কোশ্চেনের সাথে রিএস্টেটও জড়িত, দেখা গেছে আগের বছর বিল্ডিং কোনো সেলই হয় আচ্ছা, নাই, সে আমি কস্ট বুঝছি অফ আমি সেলস বুঝছি চার্জ আমি করে বলতেছি তো, দিছে। এখানে পুরাটা নিয়ে আপনাকে বলবো, কিন্তু এখন যদি বলি তাহলে এখন বাকিরা এটা কিচ্ছু, মানে অনেকে কিচ্ছু বুঝবে না, বুঝছেন? এখন যদি আমি এখানে এসে বলি যে একদম আইএফআরএস দাদা, 15 এর ইমপ্লিকেশন দেখাবো একটু শেষ করি, হ্যাঁ, তাহলে কিন্তু বাকিরা বুঝবে না। আপনি কস্ট অফ সেলস থেকে এটা জিজ্ঞেস করছেন, গুড, কিন্তু ওইখানে চলে গেলে তখন সবার মাথা এখানে ডাউন হয়ে যাবে, তো এরপরে বলবে যে কি বলতেছে, আমি তো কিছু বুঝতেছি না, তাই আমরা আপাতত এটার উত্তর দিচ্ছি না। আপনি আমারে পার্সোনালি জিজ্ঞেস করেন, তখন আমি এটা নিয়ে কথা বলবো, কেমন? আর বাট ভাই ওই যে একটা যে ফিনিশিং chapter- অ্যানসার দেন, এক্স্যাক্টলি এটা কি হবে, তাহলে ভাই বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমার ফিনিশিং অ্যান্সার হচ্ছে যে পুরাটা কস্ট অফ সেলস এর ডিরেক্ট চার্জ হবে না, যখন সেল হবে তখনই চার্জ হবে, বুঝছেন? আর যদি সেটা না হয় তাহলে তো ম্যাচিং কনসেপ্টকে ডিক্লাইন করা হয়েছে, তাই না? তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডাস্ট্রির, যেটাকে বলা হয় কি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলে, এটাকে কি বলে? ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলে। এখন ধরেন যদি কখনো এমন হয় যে ওই ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে নতুন করে এভাবে করে করতেছে, তখন আপনি চাইলে ওইটার আলোকে করতে পারেন, সেটাকে আইএস আইএফআরএস বা রুলস কে নন কমপ্লাই করে, তখন আপনাকে আলাদা করে ডিসক্লোজার দিতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস এই কথা বলছে, তাই আমরা এই কাজটা করতেছি, বুঝতে পারছেন? আপনাকে এই কথা কখনো বলা হয় নাই যে আইএস আইএফআরএস সবসময় পালন করতে হবে, আমরা এই বইতেই পড়বো, ঠিক আছে? এখানে কখনোই বলা হয় নাই যে আইএস আইএফআরএস বাধ্যকতা আপনাকে পালন করতে হবে, কিন্তু কেন করা হয়? কম্পারেবিলিটির জন্য, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। আমাদের যেহেতু এমন কোন সিচুয়েশন যদি চলে আসে এটাতে আমার আইএস আইএফআরএস কমপ্লায়েন্স করলে আমার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আমি দিতে পারতেছি না, কিংবা ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের সাথে যাচ্ছে না, বাকিরা অন্যগুলা করতেছে, আমি কেন আইএস আইএফআরএস মেনে এভাবে করতে যাব, তখন আমাকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসটাই আমি করব। আর রেফারেন্সের মধ্যে এটা দিয়ে ডিসক্লোজারে দিতে হবে যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে এই কথা বলছে তাই আমি এটা করছি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এবার চলে আসেন। এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শুড বি রিলেভেন্ট এন্ড ফেথফুলি প্রেজেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে এবং ফেথফুলি প্রেজেন্টেটিভ হতে হবে। তা আমরা বলছিলাম যে রিলেভেন্ট হবে তখন যখন এটাতে কি প্রেডিক্টিভ ভ্যালু আর কনফার্মেটরি ভ্যালু থাকে, আর ফেথফুল রিপ্রেজেন্টেশন হবে তখন যখন সেটা কমপ্লিট, নিউট্রাল, ফ্রি ফ্রম ইরর থাকে। তাহলে রিলেভেন্ট হবে তখন যখন প্রেডিক্টিভ ভ্যালু আর কনফার্মেটরি ভ্যালু থাকে, আর ফেথফুল রিপ্রেজেন্টেশন হবে তখন যখন সেটা কমপ্লিট, নিউট্রাল আর ফ্রি ফ্রম ইরর থাকে। এবার প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা করে ভেঙে বলতেছি। দেখেন, বলছে এগুলাকে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। ফান্ডামেন্টাল কোনটা? আমি গত ক্লাসে বলছিলাম যে আপনার স্কুলের ড্রেস হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট, আপনি সাদা শার্ট আর কালো প্যান্ট পরে প্রতিদিন স্কুলে যাবেন, এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল। এটা দিয়ে না আসলে আপনার জরিমানা করা হবে, মাইক দেওয়া হবে, ব্লা ব্লা ব্লা। আর আপনার যদি কেউ কেউ আছে তারা স্কুলে গেলে সুন্দর করে একটা পারফিউম দিয়ে যায়, তারপর হচ্ছে কি মাথায় একটু সুন্দর করে চুল আঁচড়ায় যায় জেল টেল দিয়ে, তারপর হচ্ছে কি ধরেন
ফর্মালি একটু ড্রেস আপ গেট আপ নেয়, ফর্মাল শু পরে, সেটার মধ্যে আবার তেল চিকচিকে একটা পলিশ করে, এগুলা কি তাকে এনহ্যান্সিং। করতে বলা হয়েছে? না, এগুলো হচ্ছে এনহ্যান্সিং এগুলোর কথা কোয়ালিটেটিভ বলবো। ক্যারেক্টারিস্টিক। এগুলো হচ্ছে কি এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, কারণ এটা থাকা বাধ্যতামূলক না, বাট ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক যেটা, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশনের থাকা বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। এবার হচ্ছে কি আসেন এবার রিলেভেন্স। তো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বা আপনার ওই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে অবশ্যই যে দুইটা জিনিস থাকতে হবে, এটা হচ্ছে কি রিলেভেন্ট এবং ফেথফুল রিপ্রেজেন্টেশন। এবার রিলেভেন্ট কাকে বলে? ধরেন রিলেভেন্স হচ্ছে তাকে বলে যেটা প্রেডিক্টিভ ভ্যালু এবং কনফার্মেটরি ভ্যালু আছে। প্রেডিক্টিভ কাকে বলে, প্রেডিক্টিভ ভ্যালু কাকে বলে? ধরেন আপনি অ্যাসেস করতে পারতেছেন, ধরেন আমি বলতেছি যে আহমেদ জুবাইর একদিন এসিএ হবে, তো এটা আমি এখন বলতেছি। আমি যদি বলি যে আহমেদ জুবাইর একদিন এসিএ হবে, তাহলে এটা কি আমি প্রেডিকশন করছি না? করছি কিনা? জি জি ভাইয়া। করছি। তো তার মানে এই যে আহমেদ জুবাইর এসি হবে, এটা হচ্ছে কি প্রেডিক্টিভ ভ্যালু। কেমন? এবার ধরেন একটা নির্দিষ্ট বছর পরে, ধরেন আমিও বাইরে গেছি অলরেডি, আপনার দোয়া ভালোবাসায় এসি হইলাম, তো আহমেদ জুবাইরও হইলো, তো প্রতিবার কনভোকেশনে তো আগের এসিএদেরকেও ডাকে না? ডাকে কিনা? জি ভাইয়া। ডাকে। এখন ধরেন এবার আহমেদ জুবাইর এবার আইসা বললো যে এই যে নোবেল ভাইয়া আমাকে একদিন ক্লাসের মধ্যে বলছিল আমি এসি হব, আজকে নোবেল ভাইয়াও আছে এখানে, আমিও আছি এখানে, এভাবে করে বলতেছে। তো তার মানে কি ওই দিনে গিয়ে আজকের এই কথাটা হবে কনফার্মেটরি ভ্যালু। বুঝতে পারছেন? তার মানে আজকের দিনে আমি যে কথাটা বললাম, ইট ইজ কনসিডার্ড অ্যাজ প্রেডিক্টিভ ভ্যালু। আর ওই দিন গিয়ে যখন সেটা সত্য হবে, তখন আমরা বলবো যে এই কথাটার কনফার্মেটরি ভ্যালু আছে। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমি যদি ওই কথা দিয়ে না বুঝাই, যদি একদম উদাহরণ দিয়ে বলি, ধরেন আমি আজকে বলতেছি যে আমাদের নোবেল প্রফেশনাল একাডেমি আগামী বছর, ধরেন আমরা এক বছরে কতটা টার্নওভার জেনারেট করছি, এটা মনে হয় আমাদের লাস্ট ব্যাচ আমি একবার বলছিলাম। তো যাই হোক, এটা না হয় নাই বলি এ ব্যাচে, কারণ এক একজনে পরে এক একটা চিন্তা ভাবনা করে, এটা তো সমস্যা পরে, মানে বুঝেন না, একটা নজর বলে কথা আছে। এখন ধরেন ধরেন কথার কথা আমি আজকে বলতেছি যে আগামী এক বছর, মানে এটার মধ্যে আমাদের নোবেল প্রফেশনাল একাডেমির জেনারেট করবে ধরেন 1 কোটি টাকা। ওই এক বছরে 1 কোটি জেনারেট করবে, ধরেন এটা বললো বা আমি বললাম, তাহলে আজকে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালু। এখন এক বছর পরে যদি আমার এই কথাটা সত্য হয়, তখন সেটা হবে কনফার্মেটরি ভ্যালু আছে, মানে এই তথ্যের কনফার্মেটরি ভ্যালু আছে। ক্লিয়ার? জি বুঝা গেছে প্রেডিক্টিভ ভ্যালু ভার্সেস কনফার্মেটরি ভ্যালু? তার মানে জি আমি ভাইয়া। আজকে যে কথাটা বলতেছি ফিউচার আউটকাম নিয়ে, সেটা হচ্ছে আমার আজকে প্রেডিক্টিভ ভ্যালু, এটা আমি অনুমান করতেছি, প্রত্যাশা করতেছি। আর কনফার্মেটরি ভ্যালু হচ্ছে ওই দিন গিয়ে যদি এটা সত্য হয়ে যায়, তখন আমি সেটাকে বলবো ইট হ্যাজ দ্য কনফার্মেটরি ভ্যালু, এই কথাটার কনফার্মেটরি ভ্যালু আছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার আসেন ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন তিনটা জিনিস থাকলে হয়, একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফ্রি ফ্রম ইরর। এবার আসেন কমপ্লিট। কমপ্লিট বলতে কি, এখানে আপনার যে তথ্যগুলা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিচ্ছেন, অর্থাৎ আপনার যা যা এখানে আসলে আমি যেভাবে করে বলছি এভাবে করে এখানে লেখা নাই, বুঝছেন? মানে এখানে আসলে দাগানোর মতো কিছু নাই, তাই এভাবে করে এমনিতে দাগ 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 দিয়ে গেছি। আপনি এই উদাহরণটা এভাবে করে এখানে লেখা আছে কোথাও? না ভাইয়া তা নাই। এই যে এখানে লেখা আছে ইট প্রোভাইড ফিডব্যাক অ্যাবাউট প্রিভিয়াস ইভ্যালুয়েশন, শুধু একটু কি, এটা মানে কি এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না? জি ভাইয়া। এই যে এই কারণে আমি উদাহরণটা দিচ্ছি, ঠিক আছে? এই যে শুধু এখানে মেইন যদি বলি এই যে ইট প্রোভাইড ফিডব্যাক অ্যাবাউট প্রিভিয়াস ইভ্যালুয়েশন, মানে প্রিভিয়াস যে ইভ্যালুয়েশনটা এই জায়গায় আপনি করছিলেন, এটার ফিডব্যাক এই জায়গায় এসে দেয়, কনফার্মেটরি ভ্যালুতে এসে দেয়। বুঝছেন? জি ভাইয়া। ওকে, এই যে এবার দেখেন ইট কনফার্ম, মানে এটা ওই জায়গায় গিয়ে কনফার্ম হয় ওয়েদার পাস্ট প্রেডিক্ট ওয়ার রিজনেবল, যে আমি প্রথম যে প্রেডিক্টটা করছিলাম এটা কি আসলে রিজনেবল কিনা, এটা ঠিক ছিল কিনা, নাকি এটা ভুল ছিল। তো যদি ধরেন ওই সময় গিয়ে ওই প্রান্তে গিয়ে, বা ধরেন আমি এখন আছি কত তারিখ, এখন চলে 3/11/2025, তো আমরা এক বছরের কথা বলছি না? তো 3/11/2026 গিয়ে যদি এটা সত্য হয়, তার মানে এটা হচ্ছে কি কনফার্মেটরি ভ্যালু আছে। আর যদি সত্য না হয় তাহলে কনফার্মেটরি ভ্যালু নাই। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ভাইয়া ওই প্রেডিক্টেড ভ্যালুটা আপনার কি কোনো ডাটার উপর ডিপেন্ড করে বলা হয়? হ্যাঁ, আমি তো কনফার্মেটরি ভ্যালু তো ওই দিনে গিয়ে বলে, আর প্রেডিক্টিভ ভ্যালু অফকোর্স ডাটার উপর ভিত্তি করে বলে। এখন আমি যদি বলি যে এই যে আপনার এখানে নয়েজ আসতেছে ভাই, আবিদ যিনি কোশ্চেন করতেন ভাই, নয়েজ আসতেছে, হ্যাঁ। তো আপনি ধরেন একজনকে যদি বলে দেন যে হ্যাঁ তুমি এটা করবা, কিছু ছাড়া আপনি বলতেছেন না। না, আপনি অফকোর্স কিছুর আলোকেই বলতেছেন নাকি, তাই না? জি জি।
এই হচ্ছে বিষয়। ধরেন আমি যদি আজকে আপনাদেরকে না থাক দেখাইলে আপনাদের মাথা ঘুরেছিল। ধরেন আমি এই যে কথাটা যেটা বলছি এটা তো আমার এক্সেলে হিসাব আছে না? তো হিসাবের আলোকে বিগত 1 বছরের ডাটা দিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, ঠিক আছে? তবে না ওইটা মানে হবে না, কারণ আমার প্রত্যেকটা মানে প্রোডাক্টের একটা লাইফ সাইকেল থাকে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা লাইফ সাইকেল থাকে। পড়ছেন বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্সে বা বিজনেস স্ট্র্যাটেজি এগুলাতে পড়া হয়েছিল? প্রোডাক্ট লাইফ সাইকেল, ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল পড়ছেন? জি। হ্যাঁ, তো এগুলি এই যে পড়াইছে but আপনি আচ্ছা, আমাদের এইটারও একটা লাইফ সাইকেল আছে। তো এটার লাইফ সাইকেলের একদম পিকে আমি একটা সময় ছিলাম, এটা হচ্ছে আমার একাডেমির 4 নাম্বার ব্যাচ, ঠিক আছে? ওই ব্যাচের ইনকাম এখন পর্যন্ত আর আমি কখনো করতে পারিনি, আর মনে হয় না পারবো। মানে পারলেও অন্তত আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে হয়তো ওইটা বিট করতে পারে, কিন্তু এটা এখন আমার কত নাম্বার ব্যাচ চলে? 8 নাম্বার ব্যাচ। এর মধ্যে 1 2 3 4 5 6 7 গেছে। এর মধ্যে হাইয়েস্ট রেভিনিউ জেনারেটেড মানে ব্যাচ ছিল হচ্ছে ব্যাচ নাম্বার 4, হাইয়েস্ট, ঠিক আছে? তো এখন হচ্ছে যে এটা এটা মারাত্মক লেভেলের। সো এরপরে আর এইরকম এর আগেও ছিল না কোনোদিন, এর পরেও ছিল না কোনোদিন। তো যদি ওই ব্যাচের রেভিনিউ যদি জেনারেট হয় তাহলে মোটামুটি 1 বছরে এভাবে সম্ভব, কিন্তু যদি ওই ব্যাচের রেভিনিউ জেনারেট না হয় তাহলে সম্ভব না। তো হচ্ছে এটা এরপর আর কখনো হয় নাই, এবং ওইটাকে ক্রস তো করাই হয় নাই। তো তাহলে এটা বলা যাচ্ছে না। তো যদি সেটা 1 না বলে 0.5 বলতাম তাইলে সম্ভব। আচ্ছা, এবার আসেন কোথায় ছিলাম? তাহলে প্রেডিক্টিভ আর কনফার্মেটরি বুঝছি, তাই না? তো প্রেডিক্টিভ ভ্যালু অফকোর্স কোন একটা তথ্যের আলোকেই সে বলে, স্ট্যাটিস্টিক্যাল তথ্যের আলোকেই সে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা এরকম হবে। এই যেমন ধরেন এখানে এতজন আছে, আমি চাই সবাই এখানে এসি হবে, আমরা সবাই কি হব? এসি হব নাকি? এখন ঘটনা হয়েছে এটা আমাদের মনে তো থাকতে হবে। এখন আপনারা যদি সবাই বলি যে আমরা সবাই কি হব, 1 জন 2 জন আস্তে ধীরে এসিএ হব, আর কেউ তো কথাই বলতে পারে না। আপনারা এসিএ হইবেন কেমনে? আপনার যদি নিজের মনে না হয় যে আপনি এসি হইবেন তাইলে কি আপনি এসি হইবেন? না ভাইয়া, তাইলে তাইলে আমরা সবাই কি হব? এসি হব আমরা কি এটা কথা বলতে পারি না? ইনশাআল্লাহ। যারা কথা বলতেছে তারা সবাই এসি হবেন, দেখি কে কে কথা বলে। আমরা সবাই কি হব? এসি হব ইনশাআল্লাহ। এসি হবে। হলে তো এসি হইবেনি। দেখি যারা যারা এখন কথা বলবে সবাই এসি হবে, আমরা সবাই কি হব? এসি হব। এসি হব। তাও সবাই বলে না। আচ্ছা দেখেন কিন্তু মানে একটা কথা আমি বলি সবসময়, কোনো খারাপ কথা আমি XYZ দিয়ে বলি, আর ভালো কথা সবসময় নিজেদেরকে দিয়ে বলি। তো কারণ কি, সৃষ্টিকর্তা কোন সময় কোনটা কবুল করে ফেলে এটা তো বলা যায় না, বলা যায়? এখন না যদি ভাইয়া, আপনি যদি ভালো কথা না বলেন, খারাপ কথা বেশি বলেন, যদি ওইটা কবুল হয়ে যায় তখন কি করবেন? তো এই কারণে সবসময় ভালো কথা সবসময় বলতে হয়, আর খারাপ কথা বলতে হয় না, ঠিক আছে? খারাপ কথা বলতে গেলে অন্যকে মানে XY দিয়ে বলবেন, কারণ কারোকে নাম ধরেও বলবেন না। কোনটা কবুল হয়ে যাবে এটা তো আর আমি জানি না, আপনি জানেন না? তো এটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা আসেন, ফেথফুল রিপ্রেজেন্টেশন। তো ফেথফুল রিপ্রেজেন্টেশন কি বলা হয়েছে? ফেথফুল রিপ্রেজেন্টেশন ধরা হবে যদি ওই তথ্যের মধ্যে কমপ্লিট, নিউট্রাল এবং ফ্রি ফ্রম এরর হয়। তাহলে কমপ্লিট কি? যে যত ইনফরমেশন আপনার এখানে প্রতিষ্ঠানে হইছে, হ্যাঁ, সবকিছুই আপনি আপনার ফাইন্যান্সিয়াল মানে স্টেটমেন্টের মধ্যে ঢুকাইছেন, এটা হচ্ছে কমপ্লিটনেস। কি বলে? কমপ্লিটনেস মানে যা যা ট্রানজাকশন আপনার প্রতিষ্ঠানে হইছে সবকিছুই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঢুকাইছেন, কোনো কিছু বাদ দেন নাই, এটাকে বলে কি? কমপ্লিটনেস। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? এখানে যে সকল তথ্যগুলো আছে এগুলা সম্পূর্ণ আনবায়াসড, মানে কারো উপরে পক্ষপাত করে এই তথ্যগুলো আসে নাই, এটাই হচ্ছে নিউট্রাল। ক্লিয়ার? জি। ওকে, এবার হচ্ছে ফ্রি ফ্রম এরর। ফ্রি ফ্রম এরর বলতে এটা একটু ভালো করে দেখেন। ফ্রি ফ্রম এরর ইন দ্য কনটেক্সট অফ ফেথফুল রিপ্রেজেন্টেশন ডাজ নট মিন দ্য ইনফরমেশন ইজ পারফেক্টলি অ্যাকুরেট ইন অল এক্সপেক্ট। Instead, it means there are no material error or omission in the description of it, and the process used to produce the reported information has been selected, applied with no error in the process. তার মানে এখানে বোঝা হচ্ছে যে ফ্রি ফ্রম এরর মানে 100% এরর ফ্রি এটা বলে নাই, তবে এখানে ইচ্ছাকৃতভাবে কোনো এরর নাই, এবং এখানে যদি এরর থেকেও থাকে এটা খুবই অল্প, নগণ্য মানের, ঠিক আছে?
তখনই আপনি সেটাকে ফ্রি ফ্রম ইরর বলবেন, কারণ 100% ইরর ফ্রি এটা কোনোভাবেই করা যাবে না অ্যাজ টু এর ইজ হিউম্যান। টু এর ইজ হিউম্যান মানে কি? মানুষ মাত্রই ভুল। মানুষ মাত্রই ভুল, তাইলে তো কিছু না কিছু ভুল হয়তো হইতেই পারে, কিন্তু ইন্টেনশনালি সেই ভুলটা হয় নাই, আর যদি হয়েও থাকে সেটা কি ছিল? আমার চোখে ইম্যাটেরিয়াল পড়ে নাই। ছিল, ইম্যাটেরিয়াল ছিল, ঠিক আছে? তখনই আপনি সেটাকে বলবেন ফ্রি ফ্রম ইরর। ক্লিয়ার? তার মানে তিনটা জিনিস যদি থাকে তাহলে ওইটা ফেথফুল রিপ্রেজেন্টেশন আছে। ক্লিয়ার? জি ভাইয়া। আমি কিন্তু যা যা বলতেছি অল অফ দিস আর এমসিকিউজ। সো এই এবার এই যে এখানে এতক্ষণ ধরে যা আমরা বলছি এগুলো এখানে দেখাইছে, কেমন? এই যে এটা দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এখান থেকে প্রশ্ন আসবে, কেমন? এবার আসেন এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো এনহ্যান্সিং এর মধ্যে কি হচ্ছে? কম্পারেবিলিটি, হ্যাঁ, ভ্যারিটি। ফ্রি ফ্রম ইওটা একবার একটু বলবেন, যে মিস করছি। ফ্রি ফ্রম ইরর মানে হচ্ছে যে এখানে এমন কোনো তথ্য ইন্টেনশনালি ভুল দেওয়া হয় নাই, এক, এবং যদি সেখানে ভুল থাকেও সেটা খুবই ইম্যাটেরিয়াল, তখনই সেটা ফ্রি ফ্রম ইরর। কিন্তু 100% ইরর ফ্রি না কোনোই, মানে ফ্রি ফ্রম ইরর মিনস দ্যাট ডাজন্ট মিন দ্যাট এটা 100% ইরর ফ্রি, এটা বলা হয়েছে। মানে ইরর থাকলেও থাকতে পারে কিন্তু সেটা ইম্যাটেরিয়াল, আর যদি সেটা থেকে থাকে এটা আনইনটেনশনাল ছিল। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার চলে আসেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখানে কি বলছে? কনসেপ্ট, এই যে এগুলো এতক্ষণ ধরে যা বুঝাইছি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। তো এখানে হচ্ছে আপনার রিলেভেন্ট ফেথফুল, যেগুলো আমি এতক্ষণ ধরে বলছি এগুলো এখানে ছক আকারে দেখানো হয়েছে, কেমন? এই আর এরপরে আসেন, এতক্ষণ আমরা বলছি ফান্ডামেন্টাল, আর এখন হচ্ছে এনহ্যান্সিং। এবার এনহ্যান্সিং কাকে বলে? ওই যে তেল চিকচিকে শু, তারপরে একটু সুন্দর করে জেল দিয়ে আসা, তারপর মেয়েদের ক্ষেত্রে কি একটু টিপ দিয়ে আসা, ফেস পাউডার দিয়ে আসা, এগুলো আর কি, ঠিক আছে? বাধ্যতামূলক। ওইটা এনহ্যান্সিং বাধ্যতামূলক না। এনহ্যান্সিং কি বাধ্যতামূলক না? এনহ্যান্সিং মানে হচ্ছে আপনি একটু গ্রুমিং করে গেলেন আর কি, নাকি? আচ্ছা, এটা কি আচ্ছা, কোনো উপকার আছে? অবশ্যই আছে। এনহ্যান্সিং করলে উপকার আছে না, বলেই তো দিছে এনহ্যান্সিং, তো তাইলে উপকার তো আছেই, নাহলে কেন করবেন আপনি? আপনি কেন আপনি কেন মাথায় জেল লাগিয়ে যাবেন? কেন আপনি তেল চিকচিকে শু পরে যাবেন? কেন আপনি বেল্ট পরে যাবেন? আর কেউ একজন বেল্ট ছাড়া জাস্ট এমনি শার্ট প্যান্ট কোনো ইং না করে বা ফর্মাল ড্রেসে না গিয়ে চলে যাবে, তার দিকে এত বেশি মানুষের চোখ যাবে না? আপনার দিকে যাবে, তাই না? draw attention. হ্যাঁ, তো তার মানে হচ্ছে আপনি যদি অ্যাটেনশন সিকার হন তাইলেই তো আপনি এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর দিকে নজর দিবেন, নাকি? একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। যে আপনি বলছেন এনহ্যান্সিং কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক গুলো আপনার ম্যান্ডেটরি না, বাট যদি দেখি ভাই টাইমলিনেস অথবা ভেরিফাইবিলিটি, এগুলোর কথা যদি চিন্তা করি ভাই, যদি ধরেন একটা এফএস আইএফআরএস দ্বারা ভেরিফাই করতে পারি না, তাহলে তো এটা সমস্যা ভাই। তো এটা ভাই না না মানে ম্যান্ডেটরি না কিভাবে? না না ম্যান্ডেটরি না, বিষয়টা এমন না। মানে বিষয়টা হচ্ছে যে আপনার যদি এটা আপনি ধরেন কোনো না কোনো তথ্য, আপনাকে তো বলা হয়েছে যে ইনফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলাকে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বা গুণগত মান বলে, ঠিক আছে? এখন যেগুলো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল, মানে এটা বাধ্যতামূলক বা মৌলিক থাকতেই হবে, ঠিক আছে? এখন কিছু বিষয় আছে, আপনার এখানে তথ্যের কথা বলা হয়েছে, আমরা এই যে এতক্ষণ ধরে যেগুলো বলতেছি এগুলা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স কথা বলা হয়েছে না? বলা হয়েছে। এখন তথ্য জি তো ভাই। আছে না? ধরেন আপনি যদি কোনো একটা কারণে আলাদা করে কোনো কিছু প্রিপেয়ার করেন, ধরেন আপনি আলাদা করে কোনো কিছু প্রিপেয়ার করছেন, এখন এটা আপনি কোথাও দেখাইতে পারবেন না, আপনি কারোর সাথে কেউ এটা আপনার কম্পেয়ার করবে না, তখন আপনি এখান থেকে টাকা পয়সা পাবেন না, কোনো ধরনের হেল্প পাবেন না, সরকার আপনাকে হেল্প করবে না, এগুলাই তো, নাকি? কিন্তু আপনি পুরা বাদ এই কথা তো বলতে পারবে না, পারবে? না ভাই, এটা তো বলবেন না। তাইলে বুঝতে পারছেন এবার? আপনি একটা ইনফরমেশন দেখাইতেই পারেন, আপনি দেখাই দিছেন, এটা ভেরিফাই করা যাচ্ছে না, কম্পেয়ার করা যাচ্ছে না, দেন হচ্ছে কি টাইমলিনেসে হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডেবল না, তাহলে কি হবে? আপনি আইনে বলছেন যে ভাই আমি এটা আনছি, এটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর ধরেন এখানে আরেকজন আছে, ধরেন কথার কথা তৌহিদুল ইসলাম কিংবা ধরেন আমির জুবাইর, সে তারটা আনছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমি কাকে প্রায়োরিটি দিব? তাকে দিব। কিন্তু এখন আমি কি আপনারটারে ছিঁড়ে ফালাই দিব, বা আমি কি বলবো যে এটার কোনো কাজই নেই? আপনার তো কিছু না কিছু তো আছে, তথ্যের মধ্যে তো আপনার দুইটা জিনিস আছে, আছে না? ঠিক কি না? বুঝতে পারছেন জি আপনি? ভাই। তার মানে চারটা জিনিস নাই, মানে আপনি আপনাকে অ্যাকসেপ্ট করতেছি না।
বা আমি আপনাকে কেয়ার করতেছি না, তার মানে এই না যে আপনার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আপনি কি পুরা সবকিছু বন্ধ করে দিব আমি আপনার করবো? হ্যালো, না ভাই, আই মিন হ্যাঁ অবজারভেশন তো দিবেন এরকম, হ্যাঁ। এটাই তো আমি অবজারভেশন দিব যে ভাই এখানে এই অবস্থা হয়েছে, তাই না? আমি সাজেশন দিব যে এটা তুমি ঠিক করো, ঠিক কি না, তাই না? জি ভাই, জি হ্যাঁ, জি ভাই। জি, ওকে। এবার চলে আসেন কম্পারেবিলিটি। এবার কম্পারেবিলিটি কি? কম্পারেবিলিটি হচ্ছে একজনের সাথে আরেকজনের যখন কম্পেয়ার করা যায় তখন সেটাকে কম্পারেবিলিটি বলে। এখন কম্পারেবিলিটি থেকে কনসিস্টেন্সি নাকি কনসিস্টেন্সি থেকে কম্পারেবিলিটি, বলেন তো? আবার আচ্ছা, একটু বলবেন ভাই প্রশ্নটা? কনসিস্টেন্সি কি, আগে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, কনসিস্টেন্সি কি? কম্পারেবিলিটির জন্য কনসিস্টেন্সি। আচ্ছা আমি বলতেছি এবার, হ্যাঁ কম্পারেবিলিটির জন্য কনসিস্টেন্সি, ওকে। কনসিস্টেন্সি কাকে বলে? ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের এখানে ডেপ্রিসিয়েট করেন। তো ডেপ্রিসিয়েশনের বিভিন্ন মেথড আছে না, স্ট্রেট লাইন আছে, রিডিউসিং ব্যালেন্স মেথড আছে, ডাবল ডিক্লাইন মেথড আছে, সাম অফ ইয়ার ডিজিট মেথড আছে, অনেক মেথড আছে না? এখন ধরেন আপনি প্রথমবার করলেন জি, স্ট্রেট লাইন মেথডে, দ্বিতীয়বার করলেন স্ট্রেট রিডিউসিং লাইন, ব্যালেন্স মেথডে, তৃতীয়বার করলেন, ডাবল ডিক্লাইন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি, তৃতীয়বার করলেন কি, এই যে ডাবল ডিক্লাইনিং মেথড। এবার 3 বছর আপনি 3 মেথডে করছেন। এবার আমি যদি আপনাকে বলি যে কোন বছরের কি অবস্থা, এক এক বছর এক এক রকমের ডেপ্রিসিয়েশন দেখাবেন, আপনি কি কম্পেয়ার করতে পারবেন? না। তো না তার ভাই। মানে হচ্ছে আমার কম্পারেবিলিটি আমি তখন করতে পারবো যখন আমি কনসিস্টেন্ট থাকবো। তখন আপনি যদি, আমি আপনাকে প্রত্যেক এক বছর যখন সপ্তাহ সেম সময় থাকবে, দিলাম, জি মানে প্রত্যেক বছর যখন সেম থাকবে তখন কম্পেয়ার করা যাবে। এক্স্যাক্টলি, তার মানে আমাকে কনসিস্টেন্সি থাকতে হবে কম্পারেবিলিটির জন্য, আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে কম্পারেবিলিটির জন্য। ক্লিয়ার? তাহলে আমি কি কম্পারেবিলিটি আর কনসিস্টেন্সি বুঝতে পারছি দুইটা জিনিস? মানে কনসিস্টেন্সি হচ্ছে গ্রহণযোগ্যতা, না না, কোনো আইন দ্বারা গ্রহণযোগ্যতা ধারাবাহিকতা, ধারাবাহিকতা। কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা, একই রকম থাকাকে কনসিস্টেন্সি বলে। ধরেন এবার আমি আরো প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। ধরেন আমি বললাম যে রুবেল ভাই, বা ধরেন রুবেল ভাই, এক সপ্তাহ আমি আপনার সময় দিছি। কি সময় দিছি? আপনি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পড়ালেখা করবেন। কইরা জি, আমি আপনাকে এর পরের সপ্তাহে জিজ্ঞেস করবো যে কোন দিন আপনার বেশি পড়া হয়েছে। এখন বেশি পড়া বা কোন দিনের পড়াটা আপনার ভালো মাথায় ঢুকছে, এখন আপনি যদি একদিন পড়েন 10 ঘন্টা আর একদিন পড়েন 2 ঘন্টা, তো তাইলে একদিন আপনার 10 ঘন্টা, একদিন 2 ঘন্টা, বা কোন দিন বেশি পড়তে পারছেন, এটা তো কম্পেয়ার করা যাবে না, যাবো? তো কম্পেয়ার না, করতে হলে কি করতে হবে? প্রতিদিন আপনাকে সম পরিমাণ সময় দিয়ে পড়তে হবে, তাই না? জি, হ্যাঁ। তো প্রতিদিন সময় পরিমাণ সময় দেয়া পড়ার টেবিলে ধরেন 5 ঘন্টা করে আপনি দিছেন, এটা হচ্ছে কি কনসিস্টেন্সি। এটা কি কনসিস্টেন্সি? শনিবারও 5 ঘন্টা, রবিবারও 5 ঘন্টা, সোমবারও 5 ঘন্টা, মঙ্গলবারও 5 ঘন্টা, এভাবে করে 7 দিন 5 ঘন্টা করে দিছেন, এটা হচ্ছে কনসিস্টেন্সি। আর এবার আমি আপনাকে যদি বলি বলেন তো কোন দিনেরটা বেটার হয়েছে, এবার আপনি 5 দিনের মধ্যে যেটা বেটার হয়েছে সেটা বলবেন, তাইলে হয়েছে, এটাকে বলে কম্পারেবিলিটি। 5টার মধ্যে 7টার মধ্যে কম্পেয়ার করে, 7 দিনের মধ্যে কম্পেয়ার করে যেদিন আপনার বেস্ট হয়েছে সেটা বলবেন। তাহলে আপনাকে কম্পেয়ার করতে হলে প্রতিদিন একই রকম পড়ার সময় দিতে হবে না? এই যে প্রতিদিন জি, একই রকম সময় দেওয়া হচ্ছে কনসিস্টেন্সি। আর এই প্রতিদিনের মধ্যে, মানে যে 7 দিনের মধ্যে কম্প্যারিজন করে একটা জিনিসকে ভালো বলা, এটা হচ্ছে কম্পারেবিলিটি। ক্লিয়ার? জি, আমরা কি কনসিস্টেন্সি আর কম্পারেবিলিটি কোনটা কি বুঝতে পারছি? জি, 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 ওকে। এবার আসেন ভেরিফিয়াবিলিটি কাকে বলে। এখানে বলছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্টেটস দ্যাট ভেরিফিয়াবিলিটি মিন্স দ্যাট ডিফারেন্ট নলেজেবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট অবজারভার কুড রিচ কনসেনসাস। তার মানে কি, এখানে ধরেন ভেরিফিয়াবিলিটি হচ্ছে সেটা যে জায়গায় গিয়ে সবাই, ধরেন সকল জায়গার মানুষ এসে এক জায়গায় মানে স্থির হয়েছে যে না ঠিক আছে, এটা মানে এটা, তখনই এটা ভেরিফিয়াবল। দ্যাট মিনস যে জিনিসটাকে আমরা সবাই অ্যাকসেপ্ট করে ভেরিফাই করতে পারতেছি, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ ভেরিফিয়াবল। কেমন? এখন ধরেন আপনি বলতেছেন, আমি আপনার সামনে একটা জিনিস, একটা ধরেন কি বলবো, আচ্ছা ধরেন এই যে এখানে ভেরিফিয়েবল কি না, এটা আমরা এখন এটা যাচাই করতেছি যে ভেরিফিয়াবিলিটি বলতে কি বুঝাইছে। বলেন তো এটা কি কালার? আচ্ছা দেখ, লাইট এটাতে ব্লু। বেশি হয়ে যাবে, এটাতে আপনাদের কনফিউশন হয়ে যাবে, আমি অন্য জায়গায় যাই। কেমন? মানে এটাতে এক একজন এক একটা নাম বলতে পারে। এবার বলেন, বলেন তো এটা কি কালার? গোলাপি। লাইট রেড ভাই। আচ্ছা, ও এটা তো সমস্যা হয়ে গেছে, তাইলে তো আরো সমস্যা। এই যে দেখেন, তাহলে আমরা এটাতে যাই, একদম সিম্পল জিনিস। বলেন তো এর আগেরটাই মুছে ফেলি, দাঁড়ান। এবার বলেন এটা কি কালার?
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গ্রে কালার ভাইয়া। আচ্ছা এই তো এই আমি জানতাম এটাও একজন বলবে। লিখতে লিখতে মনে করতেছি। ঠিক আছে, আমরা তাহলে এটাতে না যাই, একদম সোজা এটাতে যাই। এই যে দেখেন, বলেন তো এটা কি কালার? আর কোনো সমস্যা হবে না, বলেন। Black. এটা কি এটা ব্ল্যাক? black. কালো, তাই না? ওকে, এই যে আমরা এটাকে কালো বলতেছি, তার মানে কি এখানে আমরা সবাই এক একজন এক এক জায়গায় আছি, কিন্তু সবাই একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারছি যে এটা কালো, ঠিক কিনা? তার মানে ইট ইজ ভেরিফিয়েবল। বোঝা গেছে? তাহলে ভেরিফিয়াবিলিটি কি আমি বুঝতে পারছি? জি। জি ভাই। ওকে, এই যে সিম্পল জিনিস। দেখেন, এবার আসেন টাইমলিনেস। বলছে হ্যাভিং ইনফরমেশন অ্যাভেলেবল টু ডিসিশন মেকারস ইন দ্য টাইম টু বি ক্যাপাবল অফ ইনফ্লুয়েন্সিং দেয়ার ডিসিশন। তার মানে কি, ধরেন আপনাকে যখন যে ইনফরমেশনটা দরকার তখনই যদি সেটা পান তাহলে এটা টাইমলিনেস আছে, আদারওয়াইজ নাই। তার মানে কি, ধরেন আপনার কালকে আপনি শেয়ারে ইনভেস্ট করবেন কালকে, এখন আপনি আপনার বন্ধুরে জিজ্ঞেস করছেন, ভাই আমি কালকে এক জায়গায় ইনভেস্ট করবো, তুই আমারে জানা যে কোন জায়গায় ইনভেস্ট করাটা বেটার হবে। আপনার বন্ধু পরশুদিন আপনারা ফোন দিয়ে জানাইছে যে ভাই তুই ভুলেও বেক্সিমকোতে এই মুহূর্তে ইনভেস্ট করিস না, এই কয়দিন পরে ঢপাস। এখন আপনি অলরেডি আগের দিন ইনভেস্ট করে ফেলছেন, তাইলে কি এই তথ্যের টাইমলিনেস আছে? না। না। নাই। তার মানে ইনফরমেশন অবশ্যই আপনাকে আপনার ডিসিশন মেকিং এর আগে দিতে হবে। যদি দেয় তখন সেটাকে বলে টাইমলিনেস, আর যদি না দিতে পারে তখন আর সেটা টাইমলিনেস থাকে না। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি। ইনফরমেশন ইজ আন্ডারস্ট্যান্ডেবল ইফ ইট ইজ ক্লাসিফাইড ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্রেজেন্টেড ক্লিয়ারলি এন্ড কনসাইসলি। তার মানে ওই ইনফরমেশনকে আন্ডারস্ট্যান্ডেবল বলে যখন সেটাকে ক্লাসিফাই করা যায় যে এটা কোন ক্ষেত্রে পড়তেছে, ক্যারেক্টারাইজ করা যায় এবং সঠিকভাবে, এক কথা আমি যদি বলি ইনফরমেশনকে বুঝতে পারা যায়। আমি এখন আপনাকে একটা ইনফরমেশন দিলাম যে হ্যাঁ হ্যাঁ, ধরেন কি বলতাম, ধরেন এতক্ষণ ধরে যা বুঝাই দিছি এগুলাকে আন্ডারস্ট্যান্ডেবল না? আপনারা বুঝতে পারতেছেন না? জি ভাই। নাকি কিছু বুঝেন না, মাথার উপর দিয়ে গেছে? তার মানে যে জিনিস আপনি বুঝতে পারতেছেন এটার আন্ডারস্ট্যান্ডেবিলিটি আছে, যেটা বুঝতে পারতেছেন না এটা আন্ডারস্ট্যান্ডেবিলিটি নাই। শেষ, এক কথায় হচ্ছে এটা। ক্লিয়ার? জি।